স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখতে পাচ্ছ সবাই? স্যার দেখতে পাচ্ছি স্যার। ওকে, আচ্ছা, এই এক্সাম্পলটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম। ক্লাস ডিক্লারেশন বা ক্লাস ডেফিনিশনের একটা এক্সাম্পল। ক্লাসেস এন্ড অবজেক্টস এর ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পলকে তিনটা ভাগে ভাগ করেছিলাম। প্রথমটা ছিল ক্লাস ডেফিনেশন, পরেরটা হচ্ছে মেইন ফাংশন ডেফিনেশন এবং পরেরটা হচ্ছে মেম্বার ফাংশন ডেফিনেশন। এই তিনটা পার্ট আমরা ভাগ করেছিলাম এবং আমরা মোটামুটি একটু ডিসকাস করেছিলাম। আজকে আমরা ডিটেইলস একটু দেখবো এই তিনটা পার্ট নিয়ে। আচ্ছা, প্রথম পার্টটা যদি আমরা একটু দেখে নিই, প্রথম পার্টে কি ছিল যে ক্লাস একটা কিওয়ার্ড, এই নামটাকে বলা হচ্ছে কিওয়ার্ড এবং ক্লাসের একটা নাম থাকবে, সেই নামটা হচ্ছে রেশিও। যেহেতু আমরা এই এক্সাম্পলে প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা বলেছিলাম যে আমরা এক্সাম্পলে রেশিও নিয়ে কয়েকটা অপারেশন দেখব, সেই কারণে এই ক্লাসের নামটা দেওয়া হয়েছে রেশিও। এবং একটা স্টেটমেন্ট ব্লকের মধ্যে আমরা তিনটা ক্যাটাগরির কথা বলেছিলাম। ক্লাসের মধ্যে আমরা তিনটা ক্যাটাগরি ইউজ করে থাকি, পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড। এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা শুধু পাবলিক এবং প্রাইভেটটাই নিচ্ছি। আর পাবলিক ক্যাটাগরির মধ্যে আমরা কিছু মেম্বার ফাংশন নিচ্ছি, অ্যাসাইন ফাংশন, কনভার্ট ফাংশন, ইনভার্ট ফাংশন, প্রিন্ট ফাংশন। এগুলাকে বলা হচ্ছে মেম্বার ফাংশন, কারণ এই ফাংশনগুলা এই রেশিও ক্লাসেরই মেম্বার, সেই কারণে এই ফাংশনগুলোকে বলা হয় মেম্বার ফাংশন। আর প্রাইভেট ক্যাটাগরিতে আমরা মেম্বার ডেটা গুলাকে রাখি। মেম্বার ডেটা বলতে নরমালি ভেরিয়েবলকে বোঝানো হয়, যেমন নাম, দেন, দ্যাট মিন্স নিউমারেটর, ডেনোমিনেটর। এই দুইটা ভেরিয়েবলকে আমরা মেম্বার ডেটা হিসাবে প্রাইভেট ক্যাটাগরিতে রাখতেছি। এই হচ্ছে আমাদের ক্লাস ডেফিনেশন, এবং ক্লাসের ডেফিনেশনটা কমপ্লিট করলাম আমরা সেমিকোলন দিয়ে। এটা ছিল মোটামুটি আমাদের ক্লাস ডেফিনেশন। তাইলে আমরা যদি একটু ডিটেইলস দেখি এই পার্টটা নিয়ে, the declaration begins with the keyword class followed by the name of the class, that means ratio, and ends with the required semicolon. The name of this class is ratio. The functions assign, convert, invert, and print are called member functions because they are the members of the class. Similarly, the variables num and den are called member data or member variable. In this class, that means ratio class, all the member functions are designated as public and all the member data or variable are designated as private. That means আমরা ফাংশন গুলাকে পাবলিক ক্যাটাগরিতে রেখেছিলাম আর মেম্বার ডেটা গুলাকে বা ভেরিয়েবল গুলাকে আমরা প্রাইভেট ক্যাটাগরিতে রেখেছিলাম। The difference is, that means the difference between public member and private member is that public members are accessible from outside the class, while private members are accessible only from within the class. That means পাবলিক মেম্বার হিসেবে আমরা ফাংশন বা ভেরিয়েবল যেটাই ডিক্লেয়ার করি না কেন, যে ফাংশন বা ভেরিয়েবলকে আমরা পাবলিক মেম্বার হিসেবে ডিক্লেয়ার করব, সেই মেম্বারগুলোকে আমরা ক্লাসের বাইরেও ইউজ করতে পারি। দ্যাট মিন্স ক্লাসের বাইরে থেকে আমরা ওই ক্লাস থেকে পাবলিক মেম্বারগুলোকে কল করতে পারি বা অ্যাক্সেস করতে পারি। দ্যাট মিন্স বাইরে থেকে ক্লাসের মধ্যে যা যা দেওয়া আছে পাবলিক হিসেবে সেগুলোকে আমরা কল করতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো বা ইউজ করতে পারবো। আর প্রাইভেট মেম্বারের ক্ষেত্রে বলা হচ্ছে কি, প্রাইভেট মেম্বার গুলাকে শুধুমাত্র আমরা ক্লাস ডেফিনেশনের মধ্যে ইউজ করতে পারবো। দ্যাট মিন্স ক্লাসের বাইরে অন্য কোনো জায়গা থেকে এই প্রাইভেট মেম্বার গুলাকে কল করা যাবে না বা ইউজ করা যাবে না। এটাই হচ্ছে মূলত ডিফারেন্স পাবলিক মেম্বার এবং প্রাইভেট মেম্বারের মধ্যে। তো যে সমস্ত ইনফরমেশন, দ্যাট মিন্স ফাংশন বা ভেরিয়েবল খুব ইম্পর্টেন্ট বা সিকিউরিটির দরকার হয়, সেই সমস্ত ফাংশন বা ডেটা গুলাকে আমরা প্রাইভেটে রাখবো নরমালি। আর যেগুলোকে আমরা সব জায়গায় ইউজ করতে পারবো, ফাংশনের ক্লাসের বাইরে ভিতরে সব জায়গায় ইউজ করতে পারবো, এই ধরনের ইনফরমেশন গুলোকে আমরা পাবলিক ক্যাটাগরিতে রাখবো। প্রিভেন্টিং অ্যাক্সেস ফ্রম আউটসাইড দ্য ক্লাস ইজ কল্ড ইনফরমেশন হাইডিং। এই যে প্রাইভেট মেম্বারের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এটা এক ধরনের আসলে ইনফরমেশন হাইডিং। দ্যাট মিন্স যেহেতু প্রাইভেট মেম্বার গুলাকে আমরা ক্লাসের বাইরে থেকে ইউজ করতে পারবো না, কল করতে পারবো না বা অ্যাক্সেস করতে পারবো না, সে কারণে প্রাইভেট মেম্বারগুলোর মাধ্যমে আমরা ইনফরমেশন হাইডিং এর কাজটা করতে পারি। It allows the programmer to compartmentalize the software, which makes it easier to understand, to debug, and to maintain, and to secure.
এরপর আমরা সেকেন্ড পার্টে যাব। সেকেন্ড পার্টটা ছিল মেইন ফাংশন ডেফিনেশন। মেইন ফাংশন ডেফিনেশনে কি কি ছিল, যে প্রথমে হচ্ছে অবজেক্ট ডিক্লারেশন। এটাকে যদি আমরা কম্পেয়ার করি ভেরিয়েবল ডিক্লারেশনের সাথে, আমরা যদি একটা एग्जांपल দিই, যেমন ধরো ইন্টিজার x, তাহলে ইন্টিজার x এর মাধ্যমে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, যেখানে x একটা ভেরিয়েবল, ইন্টিজার হচ্ছে ওই ভেরিয়েবলের ডেটা টাইপ। ঠিক একই ভাবে আমরা অবজেক্টকে ডিক্লেয়ার করব এভাবে, x হচ্ছে অবজেক্ট আর রেশিও হচ্ছে এই অবজেক্টটা যে ক্লাসের আন্ডারে কাজ করবে বা যে ক্লাসের প্রপার্টিগুলো ইউজ করতে পারবে, ওই ক্লাসের নেম হচ্ছে রেশিও। তাইলে অবজেক্ট ডিক্লারেশনটা আমরা করব কিভাবে, যে অবজেক্টের নেমটা থাকবে, যে কি নামে আমরা অবজেক্টটা নিচ্ছি, এবং তারই একটা নিউ টাইপ, দ্যাট মিন্স রেশিও। যেহেতু আমরা ক্লাসকে বলেছিলাম একটা নিউ টাইপ, তাহলে সেক্ষেত্রে রেশিও যেহেতু ওই ক্লাসেরই নাম, তাহলে রেশিওটা এখানে টাইপ হিসেবে, ডেটা টাইপ হিসেবে এক্স নামক অবজেক্টের সাথে বসবে। এটাই আমার অবজেক্ট ডিক্লারেশন। এরপরে আমরা আরেকটা স্পেশাল সিনট্যাক্স দেখেছিলাম, যে প্রত্যেকটা অবজেক্ট, যেহেতু যে অবজেক্টগুলো আমরা ডিক্লেয়ার করব, প্রত্যেকটা অবজেক্ট ওই ক্লাসেরই প্রত্যেকটা মেম্বার ফাংশন এবং মেম্বার ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবে। তো আমরা যদি বলি যে ভেরিয়েবল গুলা কিভাবে মেম্বার ফাংশন গুলাকে বা ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবে, সে অ্যাক্সেস করার একটা সিনট্যাক্স হচ্ছে এরকম, যে এক্স ডট অ্যাসাইন ফাংশন। তাহলে এটার মাধ্যমে, এই ডটের মাধ্যমে কি হচ্ছে, এই এক্স অবজেক্ট এবং এই মেম্বার ফাংশনের মধ্যে একটা লিংক তৈরি হচ্ছে, যে এভাবে আমরা এক্স অবজেক্টের মাধ্যমে অ্যাসাইন ফাংশনকে কল করতে পারবো। এবং অ্যাসাইন ফাংশনের প্যারামিটারের মধ্যে আমরা দুইটা ভ্যালু ইনপুট হিসেবে নিচ্ছি, 22 এবং 7। এখানে প্রথম 22টা হচ্ছে নাম হিসেবে, 7টা হচ্ছে ডেন হিসেবে, দ্যাট মিন্স প্রথমটা নিউমারেটর, পরেরটা ডেনোমিনেটর। এরপর একটা আউটপুট নিব, এরপর আবার এক্স অবজেক্টের মাধ্যমে প্রিন্ট ফাংশনকে কল করব, এরপর আরেকটা আউটপুট নিব, আউটপুটের মধ্যে আবার এক্স অবজেক্টের মাধ্যমে কনভার্ট ফাংশনকে কল করব, এরপর আমরা আবার এক্স অবজেক্টের মাধ্যমে ইনভার্ট ফাংশনকে কল করব, এরপর আরেকটা আউটপুট নিব, এরপর এক্স অবজেক্টের মাধ্যমে আমরা প্রিন্ট ফাংশনকে কল করব, এরপর লাস্ট আমরা আরেকটা আউটপুট নিব। তাহলে টোটাল আউটপুটটা আমরা লাস্টে ডিসকাস করব। এই হচ্ছে মোটামুটি মেইন ফাংশনের ডেফিনেশন, যে এখানে কি কি কাজ হবে। এখানে প্রথমে আমরা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, এরপর অবজেক্টের মাধ্যমে মেম্বার ফাংশন গুলোকে কল করলাম। তাহলে মেম্বার ফাংশন গুলোকে যদি আমরা অবজেক্টের মাধ্যমে কল করতে পারি, তাহলে সেক্ষেত্রে ওই কম্পাইলার ওই সমস্ত মেম্বার ফাংশনে ঢুকে ওই ফাংশনে যে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া ছিল সেভাবে সে রেজাল্ট গুলো বের করতে পারবে, এবং সেভাবে আমরা আউটপুট গুলো পাবো স্টেপ বাই স্টেপ। তাহলে এটা যদি আমরা একটু ডিটেইলস দেখি, এই যে মেইন ফাংশন ডেফিনেশন থেকে আমরা কি কি শিখতে পারি। হিয়ার x is declared to be an object of the ratio class, that means x হচ্ছে ওই ratio ক্লাসের একটা object. Consequently it has its own internal data members, num and den, and it has the ability to call the four class member functions. আমি প্রথমে বলেছিলাম যে অবজেক্ট যে ক্লাসের আন্ডারে থাকবে, ওই ক্লাসেরই সমস্ত প্রপার্টি সে ইউজ করতে পারবে, সমস্ত ইনস্ট্রাকশন ডেটা সে ইউজ করতে পারবে। তো এই কারণে বলা হচ্ছে কি, ওই এক্স অবজেক্টটা নাম এবং ডেন এই ভেরিয়েবল গুলোকে ইউজ করতে পারবে, এবং যে চারটা ফাংশন অ্যাসাইন করা হয়েছে বা ডিক্লেয়ার করা হয়েছে, ওই চারটা ফাংশনকেও সে ইউজ করতে পারবে। নোট দ্যাট এ মেম্বার ফাংশন লাইক ইনভার্ট ইজ কল্ড বাই, তাহলে প্রত্যেকটা মেম্বার ফাংশনকে কিভাবে কল করা হয় অবজেক্টের মাধ্যমে, সেটা এখানে দেখানো হচ্ছে, বাই প্রেফিক্সিং ইটস নেম উইথ দ্য নেম অফ ইটস ওনার। তাহলে বলা হচ্ছে কি, প্রত্যেকটা মেম্বার ফাংশনকে কল করা হয় কার মাধ্যমে, ওই মেম্বার ফাংশনের ওনার, যে ওনার মিন্স অবজেক্ট। তাহলে এক্স অবজেক্টটা ইনভার্ট ফাংশনকে বা যে কোনো ফাংশনকে এভাবেই কল করতে পারবে, ডটের মাধ্যমে, এক্স ডট ইনভার্ট ফাংশনের মাধ্যমে। Indeed, a member function can only be called this way. We say that the object x owns the call. That means x ই শুধুমাত্র ওই মেম্বার ফাংশনটাকে কল করতে পারবে। An object like x is declared just like an ordinary variable. তাহলে আমরা যখন একটু আগে যেটা एग्जांपल দেখেছিলাম ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে, যে x যেমন কনভেনশনাল প্রোগ্রামিং এর ক্ষেত্রে x কে যেমন আমরা ভেরিয়েবল বলি, আর ক্লাসের ক্ষেত্রে আমরা x কে অবজেক্ট হিসেবেই বলবো। ইটস টাইপ ইজ রেশিও, যেরকম ইন্টিজার x এর ক্ষেত্রে ইন্টিজার ছিল x এরই একটা ডেটা টাইপ, আর এই ক্ষেত্রে রেশিও হচ্ছে ওই x অবজেক্টেরই একটা নিউ টাইপ। উই ক্যান থিংক অফ দিস টাইপ অ্যাজ দ্য ইউজার ডিফাইন্ড টাইপ। সেই কারণে বলা হচ্ছে ক্লাসের মাধ্যমে আমরা যে টাইপগুলো নিব সেগুলো হচ্ছে বেসিক্যালি ইউজার ডিফাইন্ড টাইপ। C++ allows us to extend the definition of the programming language by adding the new ratio type to the collection of predefined numeric types, integer, float, etc. That means আমরা 14 টাইপস ফান্ডামেন্টাল ডেটা টাইপস দেখেছিলাম, এগুলোর বাইরেও আমরা চাইলে ক্লাসের মাধ্যমে নতুন কিছু টাইপ ক্রিয়েট করতে পারি, যেরকম একটা টাইপ হচ্ছে রেশিও।
এরপর আমরা আসি থার্ড পার্ট যেটা ছিল, দ্যাট মিন্স ফাংশন ডিক্লারেশন এন্ড ফাংশন ডেফিনেশন। তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমার ফাংশন ডিক্লারেশন এই পার্টটা, আর এই পার্টটা হচ্ছে ফাংশন ডেফিনেশন। এই পার্টটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন এবং এই পার্টটা হচ্ছে ফাংশন ডেফিনেশন। ডেফিনেশনে ওই ফাংশনের কাজটা কি হবে সেই ইনস্ট্রাকশন গুলা বা স্টেটমেন্ট গুলা দেওয়া থাকবে ফাংশন ডেফিনেশনে, আর ফাংশন ডিক্লারেশনে দেওয়া থাকবে ফাংশন নেম এবং প্যারামিটার লিস্ট। প্যারামিটার লিস্ট মিন্স কি কি ভেরিয়েবল আমরা ইউজ করব এবং ওই ভেরিয়েবলের ডেটা টাইপ কি হবে সেটা থাকবে। এটা হচ্ছে আমার ফাংশন ডিক্লারেশন এবং এটা হচ্ছে আমার ফাংশন ডেফিনেশন। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা যে রেশিওর সাথে, দ্যাট মিন্স ক্লাসের সাথে মেম্বার ফাংশনের সাথে একটা লিংক দেখতে পাচ্ছি। লিংকটা আমরা করতেছি একটা নোটেশনের মাধ্যমে, যেটার নাম হচ্ছে স্কোপ রিজলিউশন অপারেটর। এই নোটেশনের নাম হচ্ছে স্কোপ রিজলিউশন অপারেটর। এই অপারেটরের কাজটা কি? এই অপারেটরের কাজ হচ্ছে কি রেশিও ক্লাসের সাথে ওই ক্লাসেরই এই অ্যাসাইন মেম্বার ফাংশনকে সে কি করতে পারবে, টাই করতে পারবে। টাই মিন্স লিংক আপ তৈরি করতে পারবে। এটার মাধ্যমে হয় কি কম্পাইলার বুঝতে পারে যে অ্যাসাইন নামের একটা মেম্বার ফাংশন রেশিও নামের একটা ক্লাসে অ্যাসাইন করা হয়েছে বা ডিক্লেয়ার করা হয়েছে। এটা যাতে কম্পাইলার বুঝতে পারে সেই কাজটা আমরা করে থাকি এই যে স্কোপ রিজলিউশন অপারেটরের মাধ্যমে। এবং দেখো এই সেম স্ট্রাকচারটা কিন্তু আমরা সবগুলা ফাংশনের ক্ষেত্রে ইউজ করেছি। রেশিও স্কোপ রিজলিউশন অপারেটর কনভার্ট, রেশিও স্কোপ রিজলিউশন অপারেটর ইনভার্ট and a ratio scope resolution operator print, এবং প্রত্যেকটা মেম্বার ফাংশনেরই আলাদা আলাদা কাজ থাকবে। এবং এখানে একটা জিনিস দেখি আমরা যে প্রত্যেকটা ফাংশন ডিক্লারেশনের আগে রিটার্ন টাইপটা মেনশন করতে হয়। তো রিটার্ন টাইপ কিন্তু সবগুলোর আগে যদি কোনো ভ্যালু রিটার্ন না করে মেইন ফাংশনে, সেক্ষেত্রে আমরা বলেছিলাম কি রিটার্ন টাইপ আমরা ভয়েড ইউজ করতে পারি। যেমন ধরো অ্যাসাইন ফাংশনের ক্ষেত্রে যেহেতু কোনো রিটার্ন স্টেটমেন্ট দেওয়া নাই, দ্যাট মিন্স এখান থেকে কোনো ভ্যালু রিটার্ন করবে না মেইন ফাংশনে, যার কারণে অ্যাসাইন ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। আর কনভার্ট ফাংশনের ক্ষেত্রে আমরা একটা রিটার্ন স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, দ্যাট মিন্স সেখানে একটা রেশিও থেকে একটা ফ্র্যাকশনাল ভ্যালু বের করা হবে, যে ভ্যালুটা ডাবল ডেটা টাইপ হিসেবে রিটার্ন করবে। সে কারণে আমরা কনভার্ট ফাংশনের রিটার্ন টাইপে ডাবল ইউজ করতেছি ডেটা টাইপ। এরপর আমরা ইনভার্ট ফাংশনের ক্ষেত্রে যেটা হবে যে নাম এবং ডেনের দুইটা ভ্যালুকে আমরা জাস্ট ইন্টারচেঞ্জ করব, যে কাজটা আমরা সোয়াপিং ফাংশনের মাধ্যমে করে থাকি। ঠিক সেম সোয়াপিং এর কাজগুলো এখানে শো করা হচ্ছে, যেটা আমরা ইনভার্ট ফাংশন দিয়ে বলতেছি। এখানেও যেহেতু এই সোয়াপিং ফাংশন থেকে কোনো ভ্যালু মেইন ফাংশন রিটার্ন করবে না, সেই কারণে এখানে রিটার্ন টাইপ হিসেবে আমরা ভয়েড ইউজ করতেছি। আর লাস্ট ওয়ান প্রিন্ট ফাংশনের আগেও আমরা রিটার্ন টাইপ ভয়েড ইউজ করতেছি, কারণ প্রিন্ট ফাংশনের মধ্যে কোনো রিটার্ন টাইপ নাই। এখানে প্রিন্ট ফাংশনের কাজটা হচ্ছে সে শুধুমাত্র একটা আউটপুট দেখাবে, একটা রেশিও হিসেবে নাম ডিভাইডেড বাই ডেন, এই আউটপুটটা সে দেখাবে। আর ইনভার্ট ফাংশনের কাজ হচ্ছে সোয়াপিং এর কাজটা। কনভার্ট ফাংশনের কাজ হচ্ছে সে একটা রেশিও থেকে ফ্র্যাকশনাল ভ্যালু বের করে সেটা রিটার্ন করবে মেইন ফাংশনে। আর অ্যাসাইন ফাংশনের কাজ হচ্ছে কি এই যে নিউমারেটর এবং ডেনোমিনেটরের যে ভ্যালুগুলো আমরা মেইন ফাংশনে অ্যাসাইন করেছি, এই যে 22 7, এখানে প্রথম ভ্যালুটা হচ্ছে নিউমারেটর, লাস্টের ভ্যালুটা হচ্ছে 7 ডেনোমিনেটর। এই ভ্যালুগুলো সে অ্যাসাইন করবে। নিউমারেটরটা দ্যাট মিন্স 22 ভ্যালুটা অ্যাসাইন করবে নামে, 7 ভ্যালুটা অ্যাসাইন করবে ডেনে। এই অ্যাসাইনমেন্টের কাজটা করবে কে? অ্যাসাইন ফাংশন। এই ছিল ফাংশন ডিক্লারেশন এন্ড ফাংশন ডেফিনেশন। আমরা যদি একটু ডিটেইলস দেখি, নোটিস দা ইউজ অফ দ্য স্পেসিফায়ার রেশিও স্কোপ রিজলিউশন অপারেটর। এই স্পেসিফায়ারটা কেন ইউজ করা হয়েছে? as a prefix to each function name, this is necessary for each member function definition that is given outside of its class definition. The scope resolution operator is used to tie the function definition to the ratio class. Without this specifier, the compiler would not know that the function being defined is a member function of the ratio class. This can be avoided by including the function definitions within declaration. এবং এটা কম্পাইলার যাতে ওই মেম্বার ফাংশনকে চিনতে পারে, ইন্ট্রোডিউস করতে পারে, সেই কারণেই আসলে আমরা ওই মেম্বার ফাংশন ডিক্লারেশনের পাশাপাশি ডেফিনিশনটা আমরা দিয়ে দিই, যাতে করে কম্পাইলার বুঝতে পারে। এবং এই মেম্বার ফাংশন যে রেশিও ক্লাসের একটা ফাংশন, এটা আমরা লিংক আপ করে দিই স্কোপ রেজুলেশন অপারেটরের মাধ্যমে। আচ্ছা, এক্সাম্পলে কারো কি কোনো প্রশ্ন আছে এই এক্সাম্পলটার উপর? রোল নাম্বার 50 50 কে আছে? রোল নাম্বার 50
রোল নাম্বার 50। রোল নাম্বার 60 কে আসো, রোল নাম্বার 60, রোল নাম্বার 60। यस सर। তুমি কি বুঝছো এক্সাম্পলটা? জি স্যার, কিছুটা বুঝছি। কোনো জায়গায় কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলো। কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে বলো। সে 1/x এর লাইনটা। আচ্ছা, এই মেইন ফাংশনের এখানে এই লাইনটা বলতেছো? জি স্যার। এটা জাস্ট একটা আউটপুট নিচ্ছি। এখানে 1/x যেটা 1/x ইকুয়ালস টু, এটা পুরোটা একটা স্ট্রিং, তাই না? এই যে ডাবল কোটেশন মার্ক দেওয়া দুই পাশে, এটা একটা স্ট্রিং 1/x ইকুয়ালস টু, এটা হুবহু ওই যে আউটপুটে চলে যাবে। এই যে আউটপুটে চলে আসছে 1/x, এই যে দেখছো 1/x। আচ্ছা, আমরা এটা একটু ডিসকাস করে তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা একটু মেইন ফাংশনে যাই আগে। মেইন ফাংশনে প্রথম আউটপুটটা কি? প্রথম আউটপুটটা হচ্ছে এই যে x ইকুয়ালস টু, এটা দেখাবে। এটা যেহেতু স্ট্রিং, এটা আউটপুটে হুবহু দেখা যাবে x ইকুয়ালস টু। তাহলে আউটপুটে দেখা যাচ্ছে কিনা দেখি। এই যে x ইকুয়ালস টু দেখা যাচ্ছে, এই যে x ইকুয়ালস টু। এরপর কি হবে? এরপরে ওই যে x অবজেক্টটা প্রিন্ট ফাংশনকে কল করতেছে। তাহলে প্রিন্ট ফাংশনে কি ডেফিনেশন ছিল? আমি কিন্তু অলরেডি নিউমারেটর ভ্যালু হচ্ছে 22, ডেনোমিনেটর ভ্যালু হচ্ছে 7, এটা কিন্তু জানি, অলরেডি ইনপুট দেওয়া হয়েছে। তাহলে x অবজেক্টটা যখন প্রিন্ট ফাংশনকে কল করবে, তাহলে প্রিন্ট ফাংশনের কাজটা কি ছিল? নাম ডিভাইডেড বাই ডেন, এই রেশিওটা দেখানো। তাহলে এখন নামে আছে 22 ভ্যালু আর ডেনে আছে 7 ভ্যালু। কিভাবে আসলো এই ভ্যালুগুলা? এই যে এই যে প্রথমে কিন্তু আমি এই এক্স ফাংশনটাকে, হ্যালো হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে কথা? জি স্যার। আচ্ছা, এখানে যেটা বলতেছি যে প্রথমে এই যে অ্যাসাইন করলাম আমরা, যে 22 এবং 7 ভ্যালুটা অ্যাসাইন করলাম, এই যে এই 22 এবং 7 ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাবে কিভাবে? এই যে অ্যাসাইন ফাংশনের মাধ্যমে। কিভাবে হবে? এই যে এখানে 22টা হচ্ছে নিউমারেটরের ভ্যালু, 7টা হচ্ছে ডেনোমিনেটরের ভ্যালু। তাহলে 22 ভ্যালুটা নামে অ্যাসাইন হবে, 7 ভ্যালুটা ডেনে অ্যাসাইন হবে। তাহলে যখনই আমরা প্রিন্ট ফাংশনকে কল করব, তখন নামে 22 দেখাবে, ডেনে 7 দেখাবে। এই কারণে আমরা যখনই এক্স অবজেক্টের মাধ্যমে প্রিন্ট ফাংশনকে কল করলাম, তখনই আমরা আউটপুটে এই ভ্যালুটা দেখতে পাচ্ছি 22 ডিভাইডেড বাই 7। এই যে প্রিন্ট ফাংশনের ইনস্ট্রাকশন অনুযায়ী এটা আমরা আউটপুটে দেখতে পাচ্ছি এই রেশিও ফাংশন থেকে, সরি প্রিন্ট ফাংশন থেকে। এরপর কি ঘটনা ঘটতেছে? আবার আমরা মেইন ফাংশনে যাই। এরপর আমরা আরেকটা আউটপুট নিচ্ছি, আরেকটা আউটপুট নিচ্ছি আমরা। সেখানে জাস্ট একটা ইকুয়াল সাইন ইউজ করতেছি এবং এটাও একটা স্ট্রিং। তাহলে ইকুয়াল সাইনটা ওই যে 22/7 দেখানোর পরে এই ইকুয়াল সাইনটা আউটপুটে চলে আসবে। এই যে আউটপুটে চলে আসলো ইকুয়াল সাইনটা। এরপর আবার কি করলাম? আবার এক্স অবজেক্টকে দিয়ে কনভার্ট ফাংশনকে কল করলাম। তাহলে কনভার্ট ফাংশনের কাজটা কি ছিল? কনভার্ট ফাংশনের কাজ ছিল কি? ওই রেশিওটাকে, দ্যাট মিন্স 22 ডিভাইডেড বাই 7, এই রেশিওটাকে সে কনভার্ট করে ফ্র্যাকশনাল নাম্বারে নিয়ে আসবে এবং ওই নাম্বারটা বা ভ্যালুটা সে রিটার্ন করবে মেইন ফাংশনে। তো যার কারণে ওই ভ্যালুটা আমরা এই যে এখানে আউটপুটে পাচ্ছি, এই যে 3.14286। এরপর আরেকটা আউটপুট দেওয়া আছে সি আউট দিয়ে, যে 1/x। এখানে দেখো এক্স ডট কনভার্ট দিয়ে আমরা কিন্তু এন্ড অফ লাইন দিয়েছিলাম, দ্যাট মিন্স তখন পরবর্তী আউটপুটটা কিন্তু নতুন লাইনে আসবে। তাহলে নেক্সট আউটপুট আমরা কি পাবো? 1/x ইকুয়ালস টু, এটা যেহেতু স্ট্রিং, তাহলে আমরা আউটপুটে এই যে 1/x ইকুয়ালস টু স্ট্রিং হিসেবে পেয়ে যাচ্ছি। এরপরে কি আসবে? আবার আমরা এক্স এর মাধ্যমে প্রিন্ট ফাংশনকে কল করলাম। প্রিন্ট ফাংশনকে কল করে আমরা যদি প্রিন্ট ফাংশনকে কল করলে একটা আউটপুট পাবো। আউটপুটটা কি? এই যে নাম ডিভাইডেড বাই ডেন। তাহলে এখন যেহেতু সোয়েপিং এর কাজটা হয়ে গেছে, কোথায় হয়েছে সোয়েপিং এর কাজটা? এই যে এক্স ডট ইনভার্ট এর মাধ্যমে সোয়েপিং এর কাজটা হয়ে গেছে। তাহলে নামের ভ্যালু ডেনে চলে গেছে, ডেনের ভ্যালু নামে চলে আসছে। তাহলে যখনই ইনভার্টের কাজটা হয়ে গেছে, সাথে সাথে যখন আমরা একটা আউটপুট নিব 1/x ইকুয়ালস টু দিয়ে, তাহলে 1/x ইকুয়ালস টু স্ট্রিং হিসেবে আউটপুটে আসবে। এরপর যখন আমরা প্রিন্ট ফাংশনকে কল করব, সাথে সাথে আমরা ওই আউটপুটে কি পাবো? ওই সোয়েপিং এর পরে যে ভ্যালুগুলো আপডেট হবে, দ্যাট মিন্স
7/22 এই রেশিওটা আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে আউটপুটে পাবো। বুঝা গেছে কিনা? হ্যালো, জি রোল স্যার, নাম্বার বুঝা গেছে। রোল নাম্বার 60 বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আচ্ছা, এবার আমরা যাব, আমরা যেরকম কনভেনশনাল প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম তখন আমরা ওই ভেরিয়েবলের স্কোপ নিয়ে একটা টপিকস পড়েছিলাম, স্কোপ অফ এ ভেরিয়েবল। একটা ভেরিয়েবলের স্কোপ কতক্ষণ থাকে, যখনই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় সাথে সাথে এটার স্কোপটা শুরু হয়, এবং যখনই স্টেটমেন্ট ব্লক থেকে আমরা বের হয়ে যাই সাথে সাথে ওই ভেরিয়েবলের স্কোপটা শেষ হয় at the end of the স্টেটমেন্ট ব্লক, ওই ভেরিয়েবলের স্কোপটা শেষ হয়ে যায়। এভাবে আমরা একটা ভেরিয়েবলের স্কোপকে ডিফাইন করেছিলাম। ঠিক একইভাবে আমরা যদি ক্লাসেস এন্ড অবজেক্টস এর ক্ষেত্রে অবজেক্ট যেহেতু আমরা ভেরিয়েবলের পরিবর্তে ইউজ করে থাকি, সুতরাং অবজেক্টের স্কোপটা কতক্ষণ ভ্যালিড থাকবে সেই জিনিসটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো, এটার জন্য আমরা এখানে দুটা নতুন টার্ম শিখবো আজকে। এটা হচ্ছে, একটা টার্ম হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন, আর একটা টার্ম হচ্ছে ডিস্ট্রাক্টর ফাংশন। কনস্ট্রাক্টর ফাংশনের মাধ্যমে আমরা অবজেক্টের বার্থকে কন্ট্রোল করব, আর ডিস্ট্রাক্টর ফাংশনের মাধ্যমে আমরা অবজেক্টের ডেপথকে কন্ট্রোল করব। দ্যাট মিন্স অবজেক্টের বিগিনিংটাকে কন্ট্রোল করব আমরা কনস্ট্রাক্টর ফাংশনের মাধ্যমে, অবজেক্টের এন্ডিংটা আমরা কাউন্ট করব, ডিক্লেয়ার করব হচ্ছে ওই ডিস্ট্রাক্টর ফাংশনের মাধ্যমে। এখানে দুইটা আমরা স্পেশালি ফাংশন ইউজ করব, যে ফাংশনের কাজ হবে শুধুমাত্র অবজেক্টের বার্থ এবং ডেথকে কন্ট্রোল করা। দ্যাট মিন্স স্কোপটাকে যাতে আমরা কন্ট্রোল করতে পারি। দ্য ডিক্লারেশন বিগিনস উইথ দ্য, আমরা কনস্ট্রাক্টর ফাংশনে যাই। A constructor is a member function that is invoked automatically when an object is declared. তাহলে প্রথমে যদি আমরা একটু বলে রাখি যে কনস্ট্রাক্টর ফাংশন এবং ডিস্ট্রাক্টর ফাংশন এই দুইটা মেম্বার ফাংশন অটোমেটিক্যালি কিন্তু ক্রিয়েট হয়। আমি যদি এক্সপ্লিসিটলি ডিফাইন নাও করে থাকি বা ডিক্লেয়ার না করে থাকি, তাও কিন্তু এই দুইটা ফাংশন অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। যে মুহূর্তে একটা অবজেক্ট ডিক্লেয়ার হয় সাথে সাথে কনস্ট্রাক্টর ফাংশনটা অ্যাক্টিভ হবে। যে মুহূর্তে ফাংশন ডেফিনিশনটা বা যে মুহূর্তে স্টেটমেন্ট ব্লকটা শেষ হবে, ঠিক সেই মুহূর্তে অবজেক্টের ডেফিনিশনও বা অবজেক্টের স্কোপও কিন্তু শেষ হয়ে যাবে, যেটা আমরা ডিস্ট্রাক্টর ফাংশনের মাধ্যমে ডিফাইন করব বা ডিক্লেয়ার করব। তো এই কারণে বলা হচ্ছে কি, এই দুইটা ফাংশনের ক্ষেত্রে কনস্ট্রাক্টর ফাংশন এবং ডিস্ট্রাক্টর ফাংশন, এই দুইটা ফাংশন যদি আমরা এক্সপ্লিসিটলি ডিক্লেয়ারও না করি, তারপরেও ক্লাসেস এন্ড অবজেক্টস এর ক্ষেত্রে, সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আমরা এই দুইটা ফাংশন, দ্যাট মিন্স কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর ফাংশন গুলো অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে তাদের যে কাজ সেই কাজটা কিন্তু তারা করতে পারবে। A constructor function must have the same name as the it class itself and it is declared without return type. তাইলে এই যে এই দুইটা ফাংশনের সাথে অন্য কোনো ফাংশনের সাথে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে কি, যে এই ফাংশনগুলা, দ্যাট মিন্স ডিস্ট্রাক্টর ফাংশন এবং কনস্ট্রাক্টর ফাংশন, এই দুইটা ফাংশনের ক্ষেত্রে ফাংশনের নামটা হবে ক্লাস নেম অনুযায়ী। তাহলে আমরা প্রিভিয়াস এক্সাম্পলে ক্লাস নেম হিসেবে ইউজ করেছিলাম রেশিও। তাহলে ওই সেম প্রোগ্রামে যদি আমরা কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করতাম তারও নাম হইতো রেশিও, যদি আমরা ডিস্ট্রাক্টর ফাংশন ইউজ করতাম তারও নাম দেওয়া লাগতো রেশিও। আর হচ্ছে আরেকটা ডিফারেন্স আছে কি, ইট ইজ ডিক্লেয়ার্ড উইথাউট রিটার্ন টাইপ। আমরা ফাংশনের ডেফিনিশনের ক্ষেত্রে দেখেছিলাম কি, ফাংশন ডিক্লারেশনের ক্ষেত্রে যে কোনো ফাংশনের আগে তার রিটার্ন টাইপটা মেনশন করতে হবে, সেটা ভয়েড হইতে পারে বা যে কোনো ডেটা টাইপ হইতে পারে। কিন্তু এই দুইটা ফাংশনের ক্ষেত্রে কোনো রিটার্ন টাইপ থাকবে না। তাহলে প্রথমটা হচ্ছে কি, এই ধরনের ফাংশনগুলোর নাম হবে ক্লাস নেম অনুযায়ী এবং এই সমস্ত ফাংশনের কোনো রিটার্ন টাইপ থাকবে না। তাহলে আমরা যদি একটা কনস্ট্রাক্টর ফাংশন দিয়ে একটা एग्जांपल দেখি। আচ্ছা, নয়েজ হচ্ছে বেশি। রোল নাম্বার 91, রোল নাম্বার 91।
স্যার আপনি স্যার সবাইকে মিউট করে দেন স্যার, তাহলেই হবে স্যার। আচ্ছা, এখন একটু খেয়াল করি আমরা আমরা যদি একটা এক্সাম্পল দেখি কনস্ট্রাক্টর ফাংশন দিয়ে, তাহলে কনস্ট্রাক্টর ফাংশনের ডেফিনেশন যেটা ছিল, এই কনস্ট্রাক্টর ফাংশনের নাম হবে ক্লাস নেম অনুযায়ী, এবং কনস্ট্রাক্টর ফাংশনের আগে কোনো রিটার্ন টাইপ থাকবে না। অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমরা তাহলে এই রেশিওটাকে কনস্ট্রাক্টর ফাংশন হিসেবে বলতে পারি, কারণ এই ফাংশনের নামটা হচ্ছে ক্লাস নেম অনুযায়ী এবং এটার আগে কোনো রিটার্ন টাইপ নাই। তাহলে রেশিও ফাংশনের মধ্যে আমরা দুইটা ভেরিয়েবল নিচ্ছি, n এবং d, দুইটারই ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, এবং এই রেশিও ফাংশনের ডিক্লারেশনের পরে আমরা ফাংশনটাকে ডিফাইন করতেছি, বা ফাংশন ডেফিনেশনটা যদি দেখি, যেখানে n এবং d এর যে ভ্যালুগুলো ইনপুট দিব, সেই n এবং d এর ভ্যালুগুলো অ্যাসাইন হবে কোথায়? n এর ভ্যালুটা অ্যাসাইন হবে নামে, d এর ভ্যালুটা অ্যাসাইন হবে ডেনে। এই হচ্ছে আমার ফাংশন ডেফিনেশন। দ্যাট মিন্স ফাংশন ডেফিনেশন অফ রেশিও কনস্ট্রাক্টর ফাংশন। এরপরে আমরা আরেকটা প্রিন্ট ফাংশন নিচ্ছি। প্রিন্ট ফাংশনের কাজ কি আমরা একটু আগেই দেখেছি, যে একটা আউটপুট নেওয়া, নাম ডিভাইডেড বাই ডেন, এই রেশিওটা আমরা আউটপুট নিব এই প্রিন্ট ফাংশনের মাধ্যমে। যেহেতু এটা একটা নরমাল ফাংশন, এটার আগে রিটার্ন টাইপ হিসেবে আমরা ভয়েড ইউজ করতেছি, কারণ এই ফাংশন থেকে কোনো ভ্যালু রিটার্ন করতেছে না মেইন ফাংশনে। এরপর আমরা নাম এবং ডেন এই দুটো ভেরিয়েবলকে প্রাইভেট ক্যাটাগরিতে রাখলাম। এই হচ্ছে আমার ক্লাস ডেফিনেশন, সেমিকোলন দিয়ে আমরা শেষ করলাম। এরপর আমরা মেইন ফাংশনের ডেফিনেশনে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা ভেরিয়েবল। হ্যাঁ বলো স্যার। রিটার্ন টাইপ যে বললেন যে ইউজ করা যাবে না প্রথমে, মানে এই কনস্ট্রাক্টরের ক্ষেত্রে, তাহলে এই জায়গায় ভয়েডটা তো রিটার্ন টাইপ বললেন, কোথায়? একটু ক্লিয়ার হলো না স্যার। এই যে ভয়েডটা একটা রিটার্ন টাইপ না স্যার? হ্যাঁ, ওই সময় যে বললেন, প্রথমে যে বললেন যে স্যার এই কনস্ট্রাক্টরের ক্ষেত্রে রিটার্ন টাইপ ইউজ করা যাবে না। আচ্ছা, এখানে কনস্ট্রাক্টর ফাংশন কোনটা, রেশিও না প্রিন্ট? রেশিও স্যার। এটার আগে কোনো রিটার্ন টাইপ আছে? শুধু কনস্ট্রাক্টরের ক্ষেত্রে রিটার্ন টাইপ ইউজ করা যাবে না। আমি কি বলেছি এতক্ষণ? এই যে আমি কনস্ট্রাক্টর ফাংশন এবং ডেস্ট্রাক্টর ফাংশন বললাম, শুধুমাত্র এই দুইটা ফাংশনের আগে রিটার্ন টাইপ ইউজ করা যাবে না। জি স্যার, জি স্যার, জি স্যার। এবং ওই ওই ফাংশনগুলোর নাম দিতে হবে ক্লাস নেম অনুযায়ী। ক্লাস নেম যাই দিব তাই হচ্ছে আমার কনস্ট্রাক্টর ফাংশন এবং ডেস্ট্রাক্টর ফাংশনের নাম হিসেবে আসবে। তাহলে সেই হিসেবে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারতেছি রেশিও হচ্ছে একটা কনস্ট্রাক্টর ফাংশন, আর প্রিন্ট হচ্ছে নরমাল একটা ফাংশন। তাহলে দেখো, এই প্রথম যে কনস্ট্রাক্টর ফাংশন, এই কনস্ট্রাক্টর ফাংশনের ফাংশন ডেফিনেশনে কিন্তু আমরা অনেক কিছু ইউজ করতে পারি। যেমন ধরো এখানে আমরা এই যে n এর ভ্যালু নামে অ্যাসাইন করতেছি, d এর ভ্যালু ডেন অ্যাসাইন করতেছি। দ্যাট মিন্স এখানে এর আগের এক্সাম্পলের অ্যাসাইন ফাংশনের কাজটা করতেছি না, এখানে আমরা অ্যাসাইন ফাংশনের কাজটা, কারণ এখানে দুইটা ভেরিয়েবলের ভ্যালু নতুন দুইটা ভেরিয়েবল অ্যাসাইন হবে। তাহলে অ্যাসাইনমেন্টের কাজটা কিন্তু আমি এডিশনালি কোথায় অ্যাড করে দিচ্ছি? ওই যে রেশিও কনস্ট্রাক্টর ফাংশনের ডেফিনেশনে অ্যাড করে দিচ্ছি। এতে সুবিধাটা কি আমরা একটু পরে বলতেছি। আর প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে কি, যে নাম ডিভাইডেড বাই ডেন এই রেশিওটা সে আউটপুটে দেখাবে। দ্যাট মিন্স এখানে আমরা শুধুমাত্র দুইটা ফাংশন ইউজ করতেছি। এই দুইটা ফাংশন ইউজ করে আমরা এর আগের এক্সাম্পলের অ্যাসাইনমেন্ট ফাংশনের কাজটা আমরা করতে পারবো। মেইন ফাংশনে কি করতেছি দেখো, রেশিও এক্স রেশিও ওয়াই। তাহলে এখানে আমরা অবজেক্ট ডিক্লেয়ার করতেছি, অবজেক্ট ডিক্লারেশন। যেহেতু ক্লাস নেম রেশিও, এখানে আমরা দুইটা অবজেক্ট ইউজ করতেছি এক্স এবং ওয়াই, এবং দেখো এই অবজেক্টে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করে দিচ্ছি। n এর ভ্যালু হচ্ছে -1, d এর ভ্যালু হচ্ছে 3 x অবজেক্টের ক্ষেত্রে, আর y অবজেক্টের জন্য 22 হচ্ছে n এর ভ্যালু, 7 হচ্ছে d এর ভ্যালু। তাহলে আমরা চাইলে এই ভ্যালুগুলো ওই যে y ইকুয়ালস টু দিয়েও করতে পারতাম, আবার এভাবে ব্র্যাকেটের প্যারেনথেসিসের মধ্যে দিয়েও আমরা দিতে পারি। তাহলে এই হচ্ছে আমার অবজেক্ট ডিক্লারেশন পার্ট। এখানে আমরা দুইটা অবজেক্ট নিলাম, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y, এবং ওই প্রত্যেকটা অবজেক্টের মধ্যে আমরা মেম্বার ডেটাগুলোর যে ভ্যালুগুলো ইউজ করব সেই ভ্যালুগুলো আমরা অ্যাসাইন করে দিলাম, এখানে ইনপুট দিয়ে দিলাম। x এর ক্ষেত্রে -13, y এর ক্ষেত্রে 22, 7 এভাবে। এরপর আমরা একটা আউটপুট নিলাম, এরপর আমরা x অবজেক্টের মাধ্যমে প্রিন্ট ফাংশনকে কল করলাম, এরপর আরেকটা আউটপুট নিলাম, এরপর y অবজেক্টের মাধ্যমে আমরা প্রিন্ট ফাংশনকে কল করলাম। তাহলে অ্যাকর্ডিং টু মেইন ফাংশন ডেফিনেশন আমরা আউটপুটটা কি পাবো? প্রথমেই আসি,
প্রথম আউটপুটটা কি ছিল x ইকুয়ালস টু, তাহলে এটা আমরা আউটপুটে দেখতে পাচ্ছি x ইকুয়ালস টু হিসাবে। এরপর x অবজেক্টের মাধ্যমে যদি আমি প্রিন্ট ফাংশনকে কল করি, তাহলে প্রিন্ট ফাংশনের কাজটা কি, নাম ডিভাইডেড বাই ডেন দেখানো আউটপুটে। তাহলে নাম ডিভাইডেড বাই ডেন x এর ক্ষেত্রে কত হবে, -1 ডিভাইডেড বাই 3, এটাই আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। নেক্সট আউটপুটে কি দেখতে পাচ্ছি, এন্ড y ইকুয়ালস টু, এটা স্ট্রিং হিসেবে আছে, সুতরাং আমরা আউটপুটে হুবহু দেখতে পাবো এন্ড y ইকুয়ালস টু। এরপর আবার y অবজেক্টের মাধ্যমে আমরা প্রিন্ট ফাংশনকে কল করতেছি, তাইলে প্রিন্ট ফাংশনের কাজটা কি, নাম ডিভাইডেড বাই ডেন, যেহেতু y অবজেক্ট অলরেডি আমরা ভ্যালু ইনপুট দিয়ে দিয়েছি 22 7, তাহলে নামে 22 যাবে, ডেনে 7 যাবে, তাহলে আমরা ফাইনাল আউটপুটে 22 ডিভাইডেড বাই 7 এই ভ্যালুটা দেখতে পাবো। বুঝে গেছে কাজটা? এখানে জাস্ট আমরা করলাম কি, অ্যাসাইনমেন্ট করলাম, অ্যাসাইনের কাজটা করলাম এবং আউটপুটটা আমরা ওই প্রিন্ট ফাংশনের মাধ্যমে নিলাম। তাইলে এখানে ওই যে রেশিও কনস্ট্রাক্টর ফাংশন যেটা, এটা আসলে বেসিক্যালি x অবজেক্ট এবং y অবজেক্টের বার্থটাকে কন্ট্রোল করতেছে এবং ডেথটাকে কন্ট্রোল করতেছে। যদিও বা আমরা সেটা তার কোনো ইফেক্ট, ডিরেক্ট কোনো ইফেক্ট কিন্তু আমরা আউটপুটে দেখতে পাচ্ছি না। এই ডিরেক্ট আউটপুট দেখার জন্য, ডিরেক্ট ইফেক্টটা দেখার জন্য আমরা আরেকটা এক্সাম্পল দেখাবো, সেখানে আমরা ওই যে কনস্ট্রাক্টর ফাংশন এবং ডিস্ট্রাক্টর ফাংশনের ডিরেক্ট আউটপুটটা আমরা দেখতে পাবো। আচ্ছা, এই এক্সাম্পলে কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে এক্সাম্পলে? ওকে, নেক্সট। তাহলে আমরা যদি একটু ডিটেইলস দেখি এই এক্সাম্পল সম্পর্কে, দা কনস্ট্রাক্টর ফাংশন হ্যাজ দা সেম ইফেক্ট অ্যাজ দা অ্যাসাইন ফাংশন। কারণ আমরা কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে কিন্তু অ্যাসাইনমেন্টের একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম, যে কারণে বলা হচ্ছে কি অ্যাসাইন ফাংশনের যে কাজগুলো হতো সেই কাজগুলো আমরা ওই যে কনস্ট্রাক্টর ফাংশনের মাধ্যমে কিন্তু করে নিতে পারছি। তাহলে এখানে আসলে কনস্ট্রাক্টর ফাংশন কিন্তু দুইভাবে কাজ করতেছে। একটা হচ্ছে ওই x এবং y এর অবজেক্ট, y অবজেক্টের বার্থকে সে কন্ট্রোল করতেছে, পাশাপাশি সে অ্যাসাইনের কাজটাও করে ফেলতে পারতেছে। তাইলে আমরা একটা সিঙ্গেল ফাংশন দিয়ে আমরা কিন্তু দুইটা কাজ করতে পারতেছি। It initializes the object by assigning the specified values to its member data, অর্থাৎ n এবং d তে আমরা যে ভ্যালুগুলা ইনপুট নিচ্ছি, দ্যাট মিন্স -1 3 x এর জন্য, y এর জন্য হচ্ছে 22 7, এই ভ্যালুগুলোকে সে মেম্বার ডাটা বা মেম্বার ভেরিয়েবল, দ্যাট মিন্স নাম এবং ডেন এসে অ্যাসাইন করতেছে। When the declaration of x executes, the constructor is called automatically and the integers -1 and 3 are passed to its parameters n and d. যখনই ওই ভেরিয়েবলটা ডিক্লেয়ার হবে, যখনই x অবজেক্টটা ডিক্লেয়ার হবে, সাথে সাথে -1 ভ্যালুটা পাস হয়ে যাবে n এ, 3 ভ্যালুটা পাস হয়ে যাবে d তে, এন্ড দেন অ্যাসাইন ওই যে রেশিও কনস্ট্রাক্টর ফাংশনের মাধ্যমে এই দুটো ভ্যালু আবার অ্যাসাইন হবে কোথায়, n এর ভ্যালুটা নামে, d এর ভ্যালুটা ডেনে। The function then assigns these values to x and name and den data members. So the declarations ratio, এখানে একটা ইনস্ট্রাকশন আমরা খেয়াল করি, the declaration ratio, এই যে ডিক্লারেশনটা আমরা অবজেক্ট ডিক্লারেশন হিসেবে ইউজ করেছিলাম একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে, এটা আসলে এই তিনটা স্টেটমেন্টেরই কাজ কিন্তু করে ফেলছে। একটা স্টেটমেন্ট দিয়ে আমরা তিনটা স্টেটমেন্টের কাজ করে ফেলতে পারছি। তাইলে the declaration ratio are equivalent to the 3 lines. তাইলে আমরা নরমালি কি করতাম, এর আগে যখন আমরা কনস্ট্রাক্টর ফাংশনটাকে যদি এক্সপ্লিসিটলি ইউজ না করি, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই কাজটা এই তিনটা স্টেটমেন্টের মাধ্যমে করা লাগতো। প্রথমে x y ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করলাম রেশিও ক্লাসের মাধ্যমে, এরপর x ডট দিয়ে অ্যাসাইন ফাংশনকে কল করলাম, এরপর আবার y ডট দিয়ে অ্যাসাইন ফাংশনকে কল করলাম। এই যে তিনটা স্টেটমেন্টের কাজ আমরা জাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে করে ফেলেছি। এটা শুধুমাত্র সম্ভব যদি আমরা কনস্ট্রাক্টর ফাংশনে আমরা যদি যে কোনো ফাংশন ডেফিনেশন যদি অ্যাড করি, সে অবজেক্টের বার্থের পাশাপাশি অবজেক্টের স্কোপকে ক্রিয়েট করার পাশাপাশি সে তাকে যে ডেফিনেশনটা অ্যাসাইন করা হবে সে ওই ডেফিনেশন অনুযায়ী সে কাজ করতে পারবে। এবার আসি the class destructor. When an object is created, a constructor is called automatically to manage its birth. Similarly, when an object comes to the end of its life, another special member function is called automatically to manage its death. This function is called a destructor or a destructor function. Each class has exactly one destructor. If it is not defined explicitly in the class definition, then like the default constructor function or the copy constructor function or the assignment operator, the destructor is created automatically. That means
কনস্ট্রাক্টর ফাংশন যেভাবে অটোমেটিক্যালি ক্রিয়েট হবে ঠিক একইভাবে ডিস্ট্রাক্টর ফাংশনও অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। যদি আমি এক্সপ্লিসিটলি ইউজ নাও করি সেক্ষেত্রেও কিন্তু এই দুটা ফাংশন অটোমেটিক্যালি ক্রিয়েট হবে এবং তাদের যেটা কাজ তারা সেই কাজটা করবে। এরপর আমরা ওই যে প্রথমে বলেছিলাম আমরা এমন একটা এক্সাম্পল দেখবো যেখানে আমরা আসলে বুঝতে পারবো যে ওই যে কনস্ট্রাক্টর ফাংশন এবং ডিস্ট্রাক্টর ফাংশন এক্স্যাক্টলি কিভাবে কাজগুলো করে। এই এক্সাম্পল দেখলে সেই ব্যাপারগুলো ক্লিয়ার হবে। প্রথমে আমরা ক্লাস কিওয়ার্ড নিলাম একটা, এরপর ওই ক্লাসের নাম দিলাম রেশিও। এরপর আমরা ক্লাস ডেফিনিশনে যাচ্ছি, পাবলিক ক্যাটাগরি নিলাম, প্রাইভেট ক্যাটাগরি নিলাম। পাবলিকের মধ্যে আমরা এই ফাংশনগুলো অ্যাসাইন করলাম, মেম্বার ফাংশনগুলো, আর প্রাইভেটের মধ্যে আমরা মেম্বার ডেটাগুলোকে অ্যাসাইন করলাম। আচ্ছা এখানে দেখো এটাও রেশিও ফাংশন, এটাও রেশিও ফাংশন, কোনটা কোন ফাংশন বোঝা যাচ্ছে কি? এবং দুইটা ফাংশন কিন্তু ওই যে ক্লাস নেম যা সেই নামেই কিন্তু এই দুইটা ফাংশন, এবং দুইটা ফাংশনের আগে কোনো ডেটা টাইপ নাই, দ্যাট মিন্স রিটার্ন টাইপ নাই। তার মানে বোঝাচ্ছে কি প্রথম রেশিও ফাংশনটা হচ্ছে কনস্ট্রাক্টর, পরে রেশিও ফাংশনটা হচ্ছে ডিস্ট্রাক্টর। কেউ কিছু বলবা? হ্যালো, প্রথম রেশিও ফাংশনটা হচ্ছে কনস্ট্রাক্টর, পরে রেশিও ফাংশনটা হচ্ছে ডিস্ট্রাক্টর, কারণ দুইটা ফাংশনের নামই হচ্ছে ক্লাস নেম অনুযায়ী এবং দুইটা ফাংশনের আগে কোনো রিটার্ন টাইপ নাই। এবং এই দুটা ফাংশনের মধ্যে একটা নোটেশন ইউজ করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বিটওয়াইজ কমপ্লিমেন্ট। এই নোটেশনটার নাম হচ্ছে বিটওয়াইজ কমপ্লিমেন্ট। দ্যাট মিন্স এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো কি রেশিও, এই যে রেশিও কনস্ট্রাক্টর ফাংশন, এই ফাংশনটা কখন অ্যাক্টিভ হবে এবং কখন এই অবজেক্টের স্কোপকে ক্রিয়েট করবে এবং কখন অবজেক্টের স্কোপকে এন্ড করবে, সেই জিনিসটার একটা সিকোয়েন্স আমরা এটার মাধ্যমে ডিফাইন করতেছি। এবার আমরা মেইন ফাংশনে যাই। মেইন ফাংশনটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, আউটপুট আমরা একটু পরে যাচ্ছি। তাহলে রেশিও এক্স, এটার মাধ্যমে আমরা কি করলাম, এক্স অবজেক্টটাকে আমরা ডিক্লেয়ার করলাম এবং এই এক্স অবজেক্টের ক্লাস নেম হচ্ছে কি রেশিও। যখনই এক্স অবজেক্টটা ডিক্লেয়ার হয়ে গেছে আমরা একটা কমেন্টে দেখতে পাচ্ছি কি বিগিনিং অফ স্কোপ ফর এক্স, দ্যাট মিন্স এক্স এর স্কোপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। এরপর আমরা একটা আউটপুট নিলাম যে নাও এক্স ইজ অ্যালাইভ। এরপর স্টেটমেন্ট ব্লকটা শেষ, যখনই স্টেটমেন্ট ব্লকটা শেষ সাথে সাথে আমরা একটা কমেন্ট নিচ্ছি এখানে যে এন্ড অফ স্কোপ ফর এক্স, দ্যাট মিন্স এক্স এর স্কোপটা শেষ। এরপর তাহলে স্টেটমেন্ট ব্লক থেকে আমরা বের হয়ে গেলাম। এরপর আমরা আরেকটা আউটপুট নিলাম নাও বিটুইন ব্লকস, এটা আউটপুটে দেখা যাবে স্ট্রিং হিসেবে যেহেতু আছে। নতুন আরেকটা স্টেটমেন্ট ব্লকে ঢুকলাম। এরপর আবার রেশিও ওয়াই হচ্ছে নতুন একটা অবজেক্ট, তাহলে এই অবজেক্টের ডিক্লারেশন হয়ে গেল। তাহলে হয়ে যাওয়া মানে কি এখানে আমরা কমেন্ট দিয়ে যদি বলি যে বিগিনিং অফ স্কোপ ফর ওয়াই, এরপর আমরা আরেকটা আউটপুট নিব নাও ওয়াই ইজ অ্যালাইভ, এটা দেখা যাবে আউটপুটে। এরপর যেহেতু স্টেটমেন্ট ব্লক শেষ সাথে সাথে ওয়াই এর স্কোপও শেষ হবে এবং লাস্টে আমরা ওই ডিস্ট্রাক্টর ফাংশনের কাজটা দেখতে পাবো। তাহলে প্রথমে একটা আসি, প্রথমে রেশিও এক্স এর ক্ষেত্রে যে মুহূর্তে এক্স অবজেক্টটার ডিক্লারেশন হয়ে গেল সাথে সাথে কি হবে, এক্স এর স্কোপটা স্টার্ট হবে। তাহলে এই এক্স এর স্কোপটাকে স্টার্ট কে করবে, ওই যে রেশিও কনস্ট্রাক্টর ফাংশন, যেটা রেশিও কনস্ট্রাক্টর ফাংশনটা ওই অবজেক্টের বার্থকে কন্ট্রোল করবে কিভাবে, এই যে এই আউটপুটটা আউটপুট স্ক্রিনে দেখানোর মাধ্যমে। তাহলে এই আউটপুটে কি লেখা আছে, অবজেক্ট ইজ বর্ন। তাহলে যখনই একটা অবজেক্টের ডিক্লারেশন কমপ্লিট হবে সাথে সাথে কনস্ট্রাক্টর ফাংশনটা অ্যাক্টিভ হবে এবং ওই ফাংশনের ডেফিনিশনে যে আউটপুটটা ছিল সেটা আমরা সরাসরি কোথায় পেয়ে যাব, আউটপুট স্ক্রিনে। তাহলে দেখো যখনই এক্স অবজেক্টটা আমরা ডিক্লেয়ার করলাম সাথে সাথে আমরা একটা আউটপুট পাবো, অবজেক্ট ইজ বর্ন। তাহলে এই যে আউটপুটটা এটা আসলে কোথা থেকে আসতেছে, কার মাধ্যমে, ওই যে রেশিও নামের যেটা কনস্ট্রাক্টর ফাংশন ছিল তার ডেফিনিশন অনুযায়ী এটা আমরা আউটপুটে পাবো। এরপর আবার আমরা ওই ফার্স্ট স্টেটমেন্ট ব্লকে যাই, ওখানে আমরা আরেকটা আউটপুট নিয়েছিলাম নাও ওয়াই ইজ অ্যালাইভ, সেটা এখানে দেখতে পাচ্ছি নাও এক্স ইজ অ্যালাইভ। এরপরে যেহেতু স্টেটমেন্ট ব্লকটা শেষ তাহলে এই শেষটাকে কন্ট্রোল করবে ওই যে একই রেশিও ডিস্ট্রাক্টর ফাংশনটা, পরের যেটা ফাংশন ছিল রেশিও ডিস্ট্রাক্টর ফাংশনটা অ্যাক্টিভ হবে যে সেটা আমরা বুঝবো কিভাবে, যদি আমরা আউটপুটে
অবজেক্ট ডাইস এই স্টেটমেন্টটা যদি দেখতে পাই, এবং আলটিমেটলি আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি, অবজেক্ট ডাইস। এরপর স্টেটমেন্ট ব্লক থেকে বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পরে আরেকটা আউটপুট নিচ্ছি, সেই আউটপুটটা হচ্ছে নাও বিটুইন ব্লকস, সেটা আমরা নতুন লাইনে দেখতে পাচ্ছি, নাও বিটুইন ব্লকস। এরপর আবার নতুন স্টেটমেন্ট ব্লকে ঢুকলাম, যে মুহূর্তে ওয়াই অবজেক্টের ডিক্লারেশন হয়ে গেছে সাথে সাথে রেশিও কনস্ট্রাক্টর ফাংশনটা অ্যাক্টিভ হবে, এবং আউটপুটে আমরা একটা আউটপুট দেখতে পাবো, অবজেক্ট ইজ বর্ন। এটা এই যে অবজেক্ট ইজ বর্ন, দ্যাট মিন্স ওয়াই অবজেক্টের বর্ন হইলো। এরপর আমরা আরেকটা আউটপুট দেখতে পাবো, নাও ওয়াই ইজ অ্যালাইভ, নাও ওয়াই ইজ অ্যালাইভ। এরপরে স্টেটমেন্ট ব্লকটা যেহেতু শেষ, সুতরাং ওয়াই এর স্কোপও শেষ হবে, দ্যাট মিন্স ওই যে রেশিও ডিস্ট্রাক্টর ফাংশনটা অ্যাক্টিভ হবে, এবং আউটপুটে আমরা পাবো কি, অবজেক্ট ডাইস। এই যে অবজেক্ট ডাইস। এখন কি বুঝা গেছে এক্সাম্পলটা? রোল নাম্বার 55, রোল নাম্বার 55, রোল নাম্বার 55 আসো? রোল নাম্বার 27, রোল নাম্বার 27, ইয়েস স্যার আছে। তোমার কি কোনো প্রশ্ন আছে এক্সাম্পলে? না স্যার। বুঝতে পারছো নাকি? জি স্যার। আচ্ছা, এখানে আমরা আসলে যে জিনিসটা দেখালাম যে এই এই যে কনস্ট্রাক্টর ফাংশন যখন অ্যাক্টিভ হয় তখন আউটপুটে কি রকম রেসপন্স হয় আউটপুট স্ক্রিনে, আর ডিস্ট্রাক্টর ফাংশন যখন অ্যাক্টিভ হয় তখন আউটপুট স্ক্রিনে কি রকম রেসপন্স হয়, সেটা আমরা জাস্ট করলাম কি, ওই যে দুইটা ফাংশনের ক্ষেত্রে আমরা জাস্ট একটা আলাদা ডেফিনেশন অ্যাড করে দিছি, তাহলে ওই ডেফিনেশনে যাই থাকবে ওই কাজটাই কিন্তু আউটপুট স্ক্রিনে দেখা যাবে। এখানে কিন্তু আমরা এক্সপ্লিসিটলি ওই কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর ফাংশন গুলা ডিফাইন করলাম এবং ডিক্লারেশনে কিন্তু করলাম, এবং তার ইফেক্টটা আমরা আউটপুট স্ক্রিনে দেখলাম। তাহলে আমরা যদি একটু রিভিউ করি, the class destructor is called for an object when it reaches the end of its scope. For a local object, this will be at the end of the block within which it is declared. For a static object, it will be at the end of the main function. আচ্ছা, এখানে দুইটা কথা বলি, এখানে লোকাল অবজেক্টের একটা কথা বলা হচ্ছে আর একটা হচ্ছে স্ট্যাটিক অবজেক্ট। আমরা অলরেডি ভেরিয়েবল দিয়ে প্রথমে যদি ডেফিনেশনটা ক্লিয়ার করি, আমরা লোকাল ভেরিয়েবল করেছিলাম এবং স্ট্যাটিক ভেরিয়েবল করেছিলাম। লোকাল ভেরিয়েবল আমরা কোনগুলোকে বলতাম, মেইন স্টেটমেন্ট, মেইন ফাংশনের মধ্যে যে মেইন স্টেটমেন্ট ব্লকটা থাকে, ওই মেইন স্টেটমেন্ট ব্লকের মধ্যে যদি আমি আরো স্টেটমেন্ট ব্লক ইউজ করে থাকি, এবং ওই যে সাব স্টেটমেন্ট ব্লক গুলাতে আমরা যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করি সেগুলোকে বলা হয় লোকাল ভেরিয়েবল। আর স্ট্যাটিক ভেরিয়েবল কোনগুলা? স্ট্যাটিক ভেরিয়েবল বলতে কি, আমরা ভেরিয়েবলের আগে যদি স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করি তাহলে ওই ভেরিয়েবলের স্কোপটা আমরা অনেকক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে পারবো ওই মেইন ফাংশনের মধ্যে। ঠিক একইভাবে আমরা লোকাল ভেরিয়েবলের পরিবর্তে যদি লোকাল অবজেক্ট বলি, স্ট্যাটিক ভেরিয়েবলের পরিবর্তে যদি স্ট্যাটিক অবজেক্ট বলি, তাদের কাজও একই। লোকাল অবজেক্টের স্কোপটা ওই স্টেটমেন্ট ব্লকের শেষ পর্যন্ত কন্টিনিউ হবে, এবং স্ট্যাটিক অবজেক্টের কাজটা মেইন ফাংশনের এন্ডিং পর্যন্ত কন্টিনিউ হবে। Although the system will provide them automatically, it is considered good programming practice always to define the copy constructor, the assignment operator, and the destructor within which class definition. অর্থাৎ প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটা গুড প্র্যাকটিস হচ্ছে কি, যদি আমরা এই যে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর ফাংশনগুলোকে যদি এক্সপ্লিসিটলি মেনশন করে দিই, তাহলে জিনিসটা আসলে ইউজারের ক্ষেত্রে বুঝতেও সুবিধা হয় এবং প্রোগ্রামটা দেখতেও খুব সুন্দর লাগে, অ্যাপিয়ারেন্সটা ভালো হয়। আর এক্ষেত্রে আরেকটা সুবিধা নিতে পারি, যেহেতু আমরা কনস্ট্রাক্টর বা ডিস্ট্রাক্টর ফাংশনে আলাদা কিছু ডেফিনেশন অ্যাড করতে পারি, সুতরাং আমরা প্রোগ্রামের লেন্থও কমাতে পারি, কম্পিউটেশনাল টাইমও কমবে, এবং প্রোগ্রামটা খুব ইফিশিয়েন্ট হবে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? রোল নাম্বার 13 কি আছে? রোল নাম্বার 13? ইয়েস স্যার। তোমার কি কোনো প্রশ্ন আছে? স্যার না স্যার, প্রশ্ন নেই স্যার। আচ্ছা, রোল নাম্বার 120, রোল নাম্বার 120, রোল নাম্বার 120।
স্যার 120 তো আছে স্যার, 50 আসছে না। ও স্যার ক্লাস করতেছিল কিন্তু স্যার মানে নেট কানেকশনের কারণে স্যার পড়া ঢুকতে পারেনি স্যার, আমার সাথে যোগাযোগ করছে। আচ্ছা, রোল নাম্বার 120 টা কে? স্যার বি সেকশনের স্যার মনে হয়। রোল নাম্বার 120 স্যার বি সেকশনের। ও কেন তোমাদের সেকশন আসলো? স্যার হয়তো এর আগে ক্লাসটা ও মিস কেন করছে। তোমাদের সেকশন আসলো? তা ওকে আমার কাছ থেকে পারমিশন নিছে, ও যে ক্লাসে আসছে, আর তার কোনো তো রেসপন্সও নাই। এই রোল নাম্বার 120 কে বলবা যে আমাকে ফোন দিতে। আচ্ছা স্যার, আমি তানভীরকে বলে দিচ্ছি স্যার, ও যোগাযোগ করে স্যার জানাই দেবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে তাহলে আমরা মিটিংটা এখানেই শেষ করি। স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ, বলো বলো। স্যার ওই অ্যাসাইনমেন্ট নিয়ে স্যার। বলো। স্যার ওই যে অ্যাসাইনমেন্ট স্যার ওই দিন স্যার আমার গুগল ড্রাইভে আপলোড হচ্ছিল না, তো ওই জন্য সাবমিট করতে একটু দেরি হয়ে গেছিল স্যার। আচ্ছা, ওটা নিয়ে সমস্যা না। এমনি সাবমিট করতে পারছো তো নাকি? জি স্যার। ঠিক আছে তাইলে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার